বলি আমি কি বাজারের থলেটা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকবো? ওই দাও দেখি কি এনেছো। হ্যাঁ, ও মা গো, আবার এইসব এনেছে জয়বাবু? হ্যাঁ, রোজ রোজ এসব কচু মূলক পেট থাকা যায় নাকি? দূর, আমি কি গরু নাকি? নিজে রোজগার করে এনে ভালো মন্দ খাও না, কে বারণ করেছে? হ্যাঁ, এই কথাটা তুমি বলতে পারলে বাবা জীবন? আহারে আমার কোলের ভাইকে ভালো পেয়ে কি নাকি বলে যাচ্ছে। তেমন কিছু আর বললাম কই গিন্নি, এতেই যেন মনে হচ্ছে ফসকা পড়ে যাচ্ছে। তবে তুমিও শুনে রাখো বাবা গোপাল, আমার ছেলে এই সব কথা হজম করে নেবে না। ও ঠিক রোজগার করে দেখাবে, তোমাকে সুদে আসলে ফেরত দেবে। হ্যাঁ, না 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 না, দিন দিন যেন চিন্তা আরো বেড়ে যাচ্ছে। রাজ্যের আয়ও হু হু করে কমে যাচ্ছে। চিন্তা করবেন না মহারাজ, সামনেই চাষের ভরা মরশুম, গ্রামবাসীদের হাতে পয়সা আসবে আর তাতেই রাজকোষ ভরে যাবে। শুধু রাজকোষ নয়, সঙ্গে মন্ত্রী মশাইয়ের ট্যাঁকও ভরবে। দেখেছেন মহারাজ, গোপাল কিভাবে আমাকে ছোট করছে। সত্যিই তো গোপাল, প্রমাণ ছাড়া কারু সম্বন্ধে মিথ্যে অপবাদ দিলে তার জন্য কিন্তু শাস্তি পেতে হবে। আপনি যদি ওখান থেকে খানিক নাই গলাবেন, তবে আপনার এত গায়ে লাগছে কেন মন্ত্রী মশাই? ওখান থেকে যে আপনার উপরি রোজগার হয় সেটা বলে দিলেই হয়। মহারাজ মহারাজ, এবার কিন্তু গোপালের নামে আমি মানহানির নালিশ করব। রোজগারের ধান্দা গোপালও তো করছে। তলে তলে তাহলে তুমি জলে নেমেছো গোপাল? খোলা জলে মাছ ধরবে মনে হয়। তবে নয় তো কি, হ্যাঁ, কুটির বাবার সঙ্গে ভাগে চাষ করবে বলে জমি হাতিয়ে রেখেছে। হ্যাঁ, বলো কি? রাজসভার কাজ শিখেই তুলে দিয়ে গোপাল এবার জমি চাষ করবে? হ্যাঁ, আগে মহারাজ, এই জমি আমার কষ্টের সঞ্চয়ের ফল। নিজের জমানো অর্থ দিয়েই আমি ওই জমি পুঁটির বাবার সঙ্গে ভাগে চাষ করব বলে ঠিক করেছি। না না, আরে সঞ্চয় নয় মহারাজ, সঞ্চয় নয়, আসল ব্যাপারটা হলো ভয়। গোপাল ভয় দেখিয়ে ওই জমি হড়পে নেওয়ার মতলব করেছে। না না গোপাল, আমি তোমাকে সতর্ক করছি, কোন রকম অন্যায় কিন্তু আমি বরদাস্ত করব না। শুধু কথা তো নয়, আমাকে যে শাশুড়ি আর শ্যালকের কাজও খেয়াল করতে হবে। কে জানে ওদিকে কি হচ্ছে। সেই কখন থেকে মুখ ভার করে বসে আছিস, রাগ করে একটা কিছু দাঁতেও কাটছিস না। আর রাগ করবো না তো কি? হ্যাঁ, রাগ করবো না তো কি? তুমি তো বলাই খালাস এ ছেলে রোজগার করবে, কিন্তু সেটা করবে কি করে? হ্যাঁ, করবে কি করে? ঘাবড়াচ্ছিস কেন? তুই গিয়ে বললে রোজগারের রাস্তা মন্ত্রী মশাই নিজেই দেখিয়ে দেবে। হ্যাঁ, তুই হলি গোপালের শ্যালক, তোকে কাজ দিলে তবেই তো সবাই দুটো কথা বড় মুখ করে শোনাতে পারবে। ওই না না না, আমি এইসবে নেই বাবা। হ্যাঁ, মন্ত্রী মশাই ওই যদি আমাকে দিয়ে নিজের খাটাখাটনি কাজ করে তখন কি হবে? তুই যেমন তেমন কাজ করতে চাইবি কেন? এমন কাজ করতে চাইবি যেটা জামাই বাবুর সামনে করে দেখাতে পারা যায়। হ্যাঁ, এই বুদ্ধিটা বেশ ভালো দিয়েছো তো। তাহলে আর মন্ত্রী মশাই আমাকে বেশি খাটাতে পারবে না। মহারাজকে দিয়ে আজ গোপালকে আচ্ছা করে বকা খাইয়েছি, এবারে নিশ্চয়ই গোপাল সমঝে যাবে। গোপালের থেকে সাবধানে থাকবে। গোপালকে যখন কোণঠাসা করেছো, গোপাল কিন্তু তখন তোমায় শুধু শুধু ছেড়ে দেবে না। গোপাল ছাড়ুক আর নাই ছাড়ুক, প্রজাদের কাছ থেকে ফসলের ভাগ আমি নেবই নেব। গোপাল আমাকে আটকাতে পারবে না। কিন্তু আমি তো আটকে গেছি মন্ত্রী মশাই। আরে, এই যে দেখি গোপালের শ্যালক। তা বালক, তোমার সমস্যাটা কি? জামাই বাবু দিন রাত উঠতে বসতে ওই রোজগার করা নিয়ে বড্ড খোঁটা দিচ্ছে। আপনিও আমায় যেভাবে হোক ওই জামাই বাবুর চোখের সামনে না ওই কিছু রোজগার করার একটা ব্যবস্থা করে দিন তো। আমি কিছু ওই রোজগার করে দেখাতে চাই। এই সুযোগটাই তো আমাকে কাজে লাগাতে হবে। কোনো একটা ব্যবস্থা হবে না মন্ত্রী মশাই? ও মন্ত্রী মশাই, হবে না? শোনো, সামনেই চাষের মরশুম আসছে। বাড়ির কাছেই গোপাল আর একজনের সঙ্গে ভাগে চাষ করার জন্য যে জমি নিয়েছে, সেটাই চাষ করো গিয়ে। চাষ করব আমি?
হ্যাঁ করবে। আর যা রোজগার হবে সেটা তোমার, তবে তার একটা ভাগ আমাকেও দিতে হবে। তার মানে লাভের গুড় আপনিও খাবেন, তাই তো? পিঁপড়ে আপনি, বুঝেছি। গোপাল যাতে ট্যাঁফু না করে সেটা তো আমাকেই দেখতে হবে। তবে ভাগ না পেলে শুধু চাষ করাই নয়, তোমার যে কৃষ্ণনগরে থাকাই বন্ধ হয়ে যাবে শ্যালক। না 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 না, আমি বুঝে গেছি কি করতে হবে। তাহলে ওই কথাই থাকলো, এখন জমিতে যেমন যা করার তুমিই করবে, কেমন? সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না গোপাল দাদা, তুমি ঠিক সময় এসে হাত লাগালেই হবে। তোমার সাথে ভাগে চাষ করব বলেছি যখন, তখন একেবারে কোমর বেঁধেই লাগবো, চিন্তা করো না। তবে আর কি, মিলেমিশে ঠিক হয়ে যাবে। তাহলে মন্ত্রী মশাই এই জমির কথাই বলছিলেন। না 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 না, যাই মায়ের সাথে আলোচনাটা একবার সেরে নিয়ে এই ফাঁকে। কিরে, ব্যবস্থা হলো? আরে সে না হয় একটা হলো, ওই জামাই বাবু ওই পুটির বাবার সাথে না ওই ভাগে চাষ করবে বলে যে জমিটা নিয়েছে, সেখানে মন্ত্রী মশাই আমাকে চাষ করতে বলছে। ওই পরিশ্রমের কাজ আমার পক্ষে করা সম্ভব নয়, জানো তো। একবার জমিতে চাষ করার কথা বলে জমিটা বুঝে নিলে আস্তে আস্তে ওই জমিটা তৈরি হয়ে যাবে। তাই আগে সেটা করা দরকার। বাকি চাষ করা না করার ব্যাপারটা কিভাবে সামলানো যায় সেটা পরে দেখা যাবে। কিন্তু জামাই বাবু এমনি এমনি তার জমিতে কি আমায় চাষ করতে দেবে? দেবে না দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, এমন ভাবে চেপে ধরবো যে পালানোর পথ পাবে না। যাক, বেশ একটা ঘুম দেওয়া গেছে, এবারে ধীরে সুস্থে বাকি কাজ করতে হবে। এই যে বাজার থেকে কি কি আনতে হবে সব লিখে দিয়েছি, এবার চটপট নিয়ে চলে এসো। হ্যাঁ, পারবো না, তোমার মা আর ভাইয়ের তোয়াজ করার জন্য এবেলা ওবেলা বাজার করে আমি আনতে পারবো না। এমনিতেই সময় মতো রাজসভায় যেতে না পারার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। তা বাবা, রাজসভার কাজই যখন ঠিক মতো সামলে উঠতে পারছো না, তখন চাষের কাজ কি করে সামলাবে? অবাক কাণ্ড, এই ব্যাপারটা পাঁচ কান হলো কি করে? ওই পুটির বাবার সঙ্গে যে জমিটা ওই ভাগে নেওয়া আছে, সেটা কি তবে ফাঁকাই থেকে যাবে জামাই বাবু? বুঝতে পেরেছি, ওই শাশুড়ি আর শ্যালক তার মানে বেশ আটঘাট বেঁধেই এসেছে। তা চাষের কাজটা না হয় আমার ছেলেই সামলা। গোপাল বাবা জীবন, তুমি বরং রাজসভার দিকটাই দেখো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ, ভালো মন্দের তুমি আর কি বুঝবে গিন্নি? বাবা জীবনকে দেখেও খারাপ লাগে। আহারে, কত কষ্ট আর সহ্য হয় না। বেচারা জামাই বাবু না একটু বিশ্রামও পায় না, সত্যি। এই দেখো দেখো, আমার মা তোমার জন্য কত কত ভাবে। দেখে তো আমার চোখে জল চলে আসছে। যা বুঝছি শাশুড়ি ভালো মতোই পেঁচ কষেছে, তবে জমি চাষের দায়িত্ব শ্যালককে দেওয়া ছাড়া তো এক্ষুনি কোনো উপায় দেখছি না। তবে কি স্থির করলে বাবা? আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে না হয়, পুটির বাবাকে জানিয়ে দিচ্ছি, তারপরে দেখা যাক কি হয়। জমিতে কাজকর্ম কেমন চলছে? গোপাল দাদা, তুমি যে মোহর দিয়েছিলে তাই দিয়ে জমিতে সার দেওয়া হয়ে গেছে। তবে আবার কি? তবে এবার কি বীজটাও আমি ছড়িয়ে দেবো? সে আর আমি কি বলি, চাষের ব্যাপারে আমার শ্যালকের সাথেই কথা বলতে বললাম যে তোমায়, সেই তো আমার বদলে চাষ করবে এবার। হ্যাঁ, সে তো বলেছো, কিন্তু না না, আমার শ্যালক বলে ওকে রেয়াত করার প্রশ্নই নেই, উল্টে পারলে আচ্ছা করে চেপে ধরো। ধরবো বলছো? অবশ্যই। যে যেমন পরিশ্রম করবে সেই অনুযায়ী ফসলের ভাগ পাবে, সেটাও জানিয়ে দাও ওকে। আমি ভালো করেই জানি যে চাষ করা আমার শ্যালকের কম্ম নয়। কয়েকদিন জমিতে খাটলেই টের পেয়ে যাবে কত ধানে কত চাল। জমির ভাগ তো না হয় পাওয়া গেল, এবার চাষের কি হবে? হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? ভগবানকে ডাকলেই হবে, ভগবান সব সামলে দেবে।
কাকে কি সামলানোর দায়িত্ব দিচ্ছ ভাই? এই তো না মানে তাই তো মানে কি বলুন তো হ্যাঁ বলার আর কি আছে, গোপাল দাদার দেওয়া মোহরে জমিতে সার তো নয় ছড়ানো হয়েছে, কিন্তু এবার বীজ ছড়ানো আর জলসেচ আর আগাছা সরানো এইসব কাজের কি হবে? হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মানে ভগবান সব সামলে দেবেন সব সব সামলে দেবেন। তার মানে ভগবান সব সামলালে তুমি কি সামলাবে? আহা মুখা ছোটছো কেন তুমি বাবা? আগে নিজের কাজ করো, তারপর দেখবে সব হয়ে যাবে। নিজের কাজই তো করে যাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, আমার জামাই তোমাকে যে মোহর দিয়েছে তাতে শুধু সার নয় বীজও কেনা যায়। সেটা কেনা হয়েছে কি? আমার জামাই হিসেব চাইনি বলে এটা ভেবো না যে ওই অর্থ তুমি গেড়িয়ে দেবে। আর এই ব্যাপারে ওই মন্ত্রী মশাইয়ের কাছেও নালিশ যাবে। হ্যাঁ এই মরেছি। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় বীজ কিনে দেবো যতটা লাগে। শুধু বীজ কিনলে হবে না, সঙ্গে সেই বীজ ছড়িয়েও দিতে হবে। না হলে তো মন্ত্রী মশাই আছেনই। ও, কথায় কথায় মন্ত্রী মশাইকে ডাকার কি দরকার? বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। বলছিলাম কি, এবার তো কোলে বীজ থেকে চারা গাছ হয়ে গেল, এবার অন্তত একটু হাত লাগাও। ইচ্ছে তো করে হাত লাগাই, কিন্তু কি করি বলো দাদা, সব কিছু যে ওই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। তার মানে কিছুই করবে না? না কিছু তো করতেই হবে। অনেক বেলা হয়ে গেছে, এবার না খেয়ে শুয়ে পড়তে হবে। বাহ, চাষের কাজ তো মোক্ষম হয়েছে মনে হচ্ছে। না ভাই, তোমার কাজ আছে বলতে হবে। এই ঘাস উপড়ানো, গাছ বড় করা, প্রত্যেকটা গাছ জল পাচ্ছে কিনা দেখা, সবই তো নিজে দাঁড়িয়ে থেকে করছো তুমি। সবটাই তো আমাকেই করতে হবে। তোমার ভাগের যে জমি, সেটার চাষও তো সে যত্নই নিল না, কিন্তু ফসল যা ফলবে সেটা তো সেই একসঙ্গেই কেটে বিক্রি করতে হবে। শ্যালক ফাঁকি দিয়েছে বলছো? তাকে কিছু বললেই সে সব কিছুর ভার ভগবানের উপরে চালিয়ে দিয়ে হাত গুটিয়ে দিয়ে বসে থাকে। দুঃখ করে আর কি হবে, যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। তাই গো গিন্নি, তোমার রত্ন ভাইটি কোথায়? দুবেলা 4 বার খেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো নাকি? হ্যাঁ, আরে বাবা, হয়েছেটা কি সেটা বলবে তো নাকি? কি আবার হবে? সৎ উপায়ে বাড়তি রোজগারের যে চেষ্টা করেছিলাম, সেটাও আমার গুণধর শ্যালকের জন্য লাটে উঠতে বসেছে। কিছু কি গোলমাল হয়েছে বাবা? হ্যাঁ, গোল চৌকো 3 কোণা সব হয়ে গেছে। 2 দিন পরে ফসল উঠবে, সেই ফসল বিক্রির অর্থ আর ঘরে ঢুকবে না। আরে আরে, অত উত্তেজিত হলে হয়? ভগবানের কৃপায় সবই ঠিকঠাক হবে। দেখবে আমার ছেলে মোটা অর্থ রোজগার করবে। হ্যাঁ, আফসোস একটাই, সেই অর্থের ভাগ আবার ওই মন্ত্রী মশাইকে দিতে হবে। হ্যাঁ, তাই বুঝি? আচ্ছা, তার মানে ব্যাপারটা হলো এই। কি ব্যাপার, কিসের ভাগ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি যে একটু একটু করে অনেকটাই বুঝতে পারছি গিন্নি। না, এদিকটাই যা হলো তো হলো। এবারে যাই, দেখি রাজসভায় আবার কেমন কি আলোচনা হচ্ছে। বলো মন্ত্রী, এবারে ফসল কেমন কি হয়েছে? এবারে তো জমিতে সোনা ফলেছে মহারাজ। আপনি নিশ্চিন্তে থাকুন, চাষিরা ভালো দাম পাবে। কিন্তু সেটা তো শুধু মুখে বললে হবে না, নিজে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখতে হবে তো। সেটা তো দেখতেই হবে। মন্ত্রী মশাইয়েরও তো একটা দায়িত্ব আছে নাকি? আর সেটা তো তিনি না বলতেই পালন করেন, তাই উনি তো যাবেনই। আর তারপর বাছাই করা কয়েকজনের কাছ থেকে ভাগের ভাগটাও নেবেনি। আবার গোপাল, তুমি মন্ত্রীকে দোষারোপ করছো। আমার আর কি করার আছে আপনি বলুন মহারাজ। তাহলে মন্ত্রী, তুমি যখন প্রজাদের খোঁজ খবর নেবে, তখন গোপালও সঙ্গে থাকবে, ফসলের হিসেব লিখে রাখবে। বেশ, তাই হবে। ফসল তো দেখছি ভালোই হয়েছে দাদা। হ্যাঁ কিন্তু ফসল বিক্রির অর্থ তুমি চোখে দেখতে পাবে না ভাই। হ্যাঁ, কেন কেন? তো বুঝি আমার ভাগ নেই? তবে যাই, ওই মন্ত্রী মশাইকে গিয়ে জানাই।
মনে হচ্ছে আমার কথাই আলোচনা হচ্ছে। হচ্ছেই তো আপনার কথাই তো হচ্ছে। নয় নয় করে 20 বস্তা ধান ঘরে উঠলো, কিন্তু দাদা যে ভাগ দিতেই ওই টালবাহানা করছে, অথচ জমির অর্ধেক ভাগ আমার। 20 বস্তা ফসলের হিসাবটা লিখে ফেলি তাহলে। তুমি হিসাব নিয়ে পড়লে, এদিকে যে ফসলের ভাগ ঠিক করে হচ্ছে না সেটা দেখছো না? না 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 না, ফসল বিক্রির অর্থ সমান দুভাগ হোক তাহলে। তবে এক্ষেত্রে পুঁটির বাবার কথাও শুনতে হবে বই কি, ওরও তো কিছু বলার থাকতে পারে। আমি তো শুধু একটা কথাই বলেছি, জমির ভাগ থাক, আমার ভাগিদার চাষের কাজে হাত পর্যন্ত লাগায়নি, সব খাটুনি আমাকেই খাটতে হয়েছে। আর আর আমি, হ্যাঁ, আমি যে দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করেছি, হ্যাঁ, সেবেলা সেটা তো দেখছেন না। তাই নাকি? এটা তো কই শুনিনি। আরে আমার উপর খুশি হয়েই তো ভগবান সারা ক্ষেত জুড়ে ওই ভালো ফসল ফলিয়ে দিলেন। হ্যাঁ, অতএব তোমারই ফসলের ভাগ বেশি পাওয়া উচিত। এতটাই যখন হলো তাহলে একটা ছোট কাজ করলেই দুধ আর পানি আলাদা হয়ে যাবে। দুজনেই বরং 2 বস্তা করে ধান ভেঙে রাখাও কালকের মধ্যে, কে কতটা পরিশ্রম করে আর ভগবান কার কথা শোনে সেটা পরিষ্কার হয়ে যাবে। ধানের বস্তাগুলো সাবধানে রেখো, আমিও যাই এবার মহারাজের কাছে হিসেবটা পৌঁছে দিয়ে গিয়ে। 2 বস্তা, হ্যাঁ, তাও আবার এক রাতের মধ্যে, হ্যাঁ। যেভাবে বাকি কাজ হয়েছে এটাও সেভাবে হয়ে যাবে। ওপরওয়ালার উপর ভরসা রাখো। এসো এসো। মনে হচ্ছে সদর দরজা খোলার আওয়াজ। ওপরওয়ালা যেমন যেমন বলে দিয়েছে শ্যালক বাছাধন তাই করছে। সাধে কি আর আমি তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ার ভান করেছিলাম? যাই পিছু পিছু গিয়ে দেখি, কিছু তো একটা ঘটবেই। মন্ত্রীমশাই পাঠালেন তোমাদের? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাই আমাদের দায়িত্ব দিয়েছিলেন। আমরা একেবারে দায়িত্ব নিয়ে 2 বস্তা চাল নিয়ে চলে এসেছি। বাহ বাহ, বেশ বেশ, ওই মন্ত্রীমশাইয়ের একেবারে পাক্কা কাজ। ওই কাল তবে দেখাবো, ওপরওয়ালা চাইলে ওই রাতারাতি 2 বস্তা ধান ভেঙে চাল বানিয়ে নেওয়া কোনো ব্যাপারই নয়। তুমি কি দেখাবে চাঁদ? দেখাবো তো আমি, তাও একেবারে চোখে আঙুল দিয়ে। কি মন্ত্রী আর গোপাল দুজনই হাজির যে, ওদিকে তবে ফসলের হিসেব নেওয়ার কি হলো? কি করব মহারাজ, গোপালই তো সব গুলিয়ে দিল। আগে মহারাজ, এক জায়গায় ফসলের ভাগ বুঝতে গিয়েই তো সব গোলমাল হয়ে গেল। ও, গন্ডগোলটা কি তবে ওই 20 বস্তা ধান নিয়ে? গোপাল কাল একটা হিসেব দিয়েছে বটে। আপনি বলুন মহারাজ, একজন না হয় জমিতে কাজ করলো, কিন্তু আর একজন রাত নেই দিন নেই সারাটা সময় ওপরওয়ালাকে ডেকে গেল যাতে চাষের কোনো ক্ষতি না হয়, তবে তার অবদান কি কম? তুমি তো দেখছি আমাকে ভাবিয়ে তুললে। আপনার সব ভাবনার একটাই সমাধান মহারাজ, চলুন আমার সঙ্গে। হাতে পায়ে কাজ করা নাকি ভগবানের ডাকা, কোনটা দিয়ে কেল্লা ফতে হয় সেটা দেখবেন গিয়ে চলুন। হ্যাঁ, সে তো না হয় হলো, কিন্তু দেখবোটা কি? থাক থাক, খুব হয়েছে। মহারাজ এসে গেছেন, এবারে দেখাও দেখি অবস্থা চাল কুটেছো গতর খাটিয়ে। আমি বলি কি, আমার শ্যালকও বোধহয় ওপরওয়ালার আশীর্বাদে ভালো কিছুই করেছে, তাকেও ডেকে আনা হোক তাহলে। নিশ্চয়ই, আয় নিয়ে এসো তাকে। এই যে মহারাজ, সারা রাত খাটাখাটনি করে 1.5 বস্তার মতন চাল বের করতে পেরেছি। ওপরওয়ালার আশীর্বাদে আমার কিন্তু 2 বস্তা চাল তৈরি মহারাজ। কাজের এলেম আছে বলতে হবে। এরপরেও তুমি বলবে গোপাল, বেচারাকে আর কিভাবে বিপাকে ফেলবে তুমি? বিপাকে ফেলার আমি আর কে মন্ত্রী মশাই, ওর যা বিপদ সে তো ওর ওপরওয়ালাই ফেলে দিয়েছে। কিভাবে কিভাবে? কাল আপনাকে হিসেব দিয়েছি যে খামারে 20 বস্তা ধান আছে। এখন আমার শ্যালক যদি চাল বানাতে 2 বস্তা ধান নিয়ে যায় আর পুঁটির বাবা যদি 2 বস্তা ধান নেয়, তবে অবশিষ্ট বস্তার সংখ্যা হবে 16। একেবারেই তাই, কিন্তু এখানে তো 16-র বদলে 18 বস্তা।
গুনায় কোনো ভুল হচ্ছে না তো? ভুল তো আপনার হয়েছে মন্ত্রী মশাই। আপনি 2 বস্তা চাল পাঠিয়েছিলেন রাত থাকতেই, আর খেয়াল করলেন না এখান থেকে 2 বস্তা ধান না সরালে 2 বস্তা বলেছে, চালটা তাই গন্ধ তো হয়ে যাবে। এইবার তো মনে হচ্ছে ধরা পড়ে যাব। কি মন্ত্রী, ফসলের ভাগ তবে ঠিকঠাক হয়েছে তো? না মানে বটা ঘটা যে এমন মূর্খের মতো কাজ করবে সেটা বুঝতে পারিনি। তাহলে বোঝাই যাচ্ছে ফসলের মূল্য কার পাওয়া উচিত। যে পরিশ্রম করেছে তার। তবে জামাইবাবু, এইভাবে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করাটা কি ঠিক হলো? কাউকে কাউকে শিক্ষা দিতে গিয়ে নিজের নাক কাটলেও ক্ষতি নেই। সে যাই হোক, এখন অসৎ উপায়ে অর্থ সংগ্রহ আর অপরাধে মদত দেওয়ার জন্য মন্ত্রীকে 1 সপ্তাহের জন্য কয়েদখানায় পাঠালাম, আর তার সঙ্গে গোপালের শ্যালকও থাকবে। এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ। আমিও আর এমন কোনো কাজ করবো না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, আর করবো না। আমার কোলের ছেলেটাকে অন্তত ছেড়ে দিন মহারাজ। কথায় কথা বাড়ে, আপনি কিন্তু কথা বাড়াবেন না মহারাজ। ফসলের ভাগ ছেড়ে এখন না হয় শাস্তির ভাগটা বুঝে নিক দুজনে। তাই হোক তাহলে।